এখন দেখি যে এই অর্ধ স্বরধ্বনি কাকে বলে। যেসব ধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে বলা হয় অর্ধ স্বরধ্বনি বা সেমি ভাওয়েল। চার্লস ফার্গুসন, মুনির চৌধুরী এবং পবিত্র সরকারের মতে এই অর্ধ স্বরধ্বনি বা সেমি ভাওয়েল মোট 4টি। আর সেগুলো হচ্ছে এক, রস্বই, রস্বউ, এ এবং ও। এই 4টি ধ্বনিকে বলা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। কেন বলা হয় অর্ধ স্বরধ্বনি? কারণ আমরা জানি যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে স্বরধ্বনি। এই 4টি ধ্বনি স্বরবর্ণের হলেও এরা ব্যবহারিক দিক থেকে কিন্তু ব্যঞ্জন বর্ণের সমতুল্য। স্বয়ংসম্পূর্ণ বা পরিপূর্ণ ব্যঞ্জন ধ্বনি নয়, কিন্তু এরা ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে অনেকটা ব্যঞ্জনের কাছাকাছি। এ কারণে এই 4টি ধ্বনিকে বলা হয় অর্ধ স্বরধ্বনি। এছাড়াও স্বরধ্বনি যেখানে টেনে পড়া যায়, এখানে এই 4টি বা অর্ধ স্বরধ্বনি বা এই সেমি ভাওয়েলকে টেনে পড়া যায় না। আমরা উদাহরণের সাহায্যে একটু দেখে নিতে চাই। উদাহরণে আমরা 1 নম্বরে দেখতে চাই লাউ শব্দটি। লাউ শব্দটিকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে প্রথমে আমরা ল বর্ণ পাই, এরপরে প্লাস আ, এরপরে প্লাস রস্বউ। ল প্লাস আ প্লাস রস্বউ। এই আ কিন্তু হচ্ছে এখানে আমাদের পূর্ণ স্বরধ্বনি। তাহলে আ এখানে আমাদের পূর্ণ স্বরধ্বনি, রস্বউ এখানে আমাদের অর্ধ স্বরধ্বনি। কেননা আমরা এই লাউ শব্দকে লাউ বলতে পারি না, টেনে পড়তে পারি না। এখানে এই লাউ শব্দকে আমরা লাউ বলতে পারি না, অর্থাৎ টেনে পড়তে পারছি না, কারণ রস্বউকে খুব দ্রুতই উচ্চারণ করতে হচ্ছে লাউ। লাউ বলার সঙ্গে সঙ্গে আমরা অর্ধেক উচ্চারণ পাচ্ছি এই রস্বউ এই বর্ণের। এই অর্ধেক উচ্চারণ পাওয়ার কারণে এ কারণে বলা হচ্ছে যে অর্ধ স্বরধ্বনি। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখি 2 নম্বরে মই। ম রস্বই। মইকে ভাঙলে আমরা ম প্লাস অ প্লাস রস্বই পাই। তাহলে একইভাবে আমরা এই অ কে বলবো এখানে আমরা পূর্ণ স্বরধ্বনি, আর রস্বইকে আমরা এখানে বলবো যে অর্ধ স্বরধ্বনি। কেননা এই মই শব্দটি উচ্চারণ করতে গেলেও আমরা রস্বইকে অর্ধ উচ্চারণ করি, মই। ম রস্বই মই বলি, আমরা মই বলি না। এই কারণে রস্বই এখানে রস্বউ, এই দুটি হচ্ছে এখানে আমাদের অর্ধ স্বরধ্বনি। 3 নম্বরে দেখতে পাচ্ছি এ। একটা উদাহরণ নেই যে যায় এবং হয়। এখানে দুটি শব্দ আছে, একটি হচ্ছে যায় আর একটি হচ্ছে হয়। এখন আপনারা বলতে পারেন এখানে যায় এবং হয় এই দুটি শব্দের মধ্যে কোথাও তো এ ধ্বনি নাই, তাহলে কিভাবে আমরা এই উদাহরণ নিতে পারি? অর্থাৎ যখন আমরা এ কে কোন একটি শব্দের শেষে উচ্চারণ করি তখন সেই এ কে উচ্চারণে আমরা এই করি, কিন্তু ব্যবহার অর্থাৎ বানান ক্ষেত্রে বা লিখিত রূপের ক্ষেত্রে এই এ পরবর্তী সময়ে অন্তস্থ অতে রূপান্তর হয়ে যায়। এই কারণে আমাদের এই শব্দটাকে যদি আমরা এভাবে কল্পনা করি, জয় আকার এবং এ, যায়, যায়, কিন্তু যায়কে যায় বলি আমরা, কারণ এ কে অন্তস্থ অ দিয়ে রিপ্লেস করেছি। একইভাবে হ এ, এই হ এর এ কে আমরা অন্তস্থ অ দ্বারা রিপ্লেস করেছি। এই কারণে যায় এবং হয় এখানে আসলে এ ধ্বনি রয়েছে। তো একইভাবে উচ্চারণ করে আমরা যায় বলতে পারি না, হয় বলতে পারি না, যায় এবং হয় বলি। তাই একইভাবে বলা যায় এখানে অন্তস্থ অ কিন্তু উচ্চারিত হচ্ছে অর্ধ স্বরধ্বনি রূপে, যেভাবে আমরা রস্বই এবং রস্বউকে দেখেছি। তাহলে এখানে ভাঙলে কি পাওয়া যাবে? অন্তস্থ জ পাওয়া যাবে, এরপরে আমাদের আ পাওয়া যাবে। আ হচ্ছে আমাদের পূর্ণ স্বরধ্বনি, এ হচ্ছে এখানে আমাদের অর্ধ স্বরধ্বনি। একইভাবে যদি আমরা হয়ের ক্ষেত্রে চিন্তা করি তাহলে হ যোগ অ যোগ এ, হয়ে। অ হচ্ছে এখানে আমাদের পূর্ণ স্বরধ্বনি এবং এ হচ্ছে এখানে আমাদের অর্ধ স্বরধ্বনি। কারণ যায় বা হয় টেনে বলতে পারি না, আমরা পড়ি যায় হয়। আমরা এরপরে ও দিয়ে একটি শব্দ দেখি নাও। নাও অর্থ কি? নাও অর্থ হচ্ছে নৌকা। তাহলে এখানে দন্ত ন প্লাস আ প্লাস ও, তাহলে এখানে আ ধ্বনি হচ্ছে আমাদের পূর্ণ স্বরধ্বনি, ও হচ্ছে এখানে আমাদের অর্ধ স্বরধ্বনি। নাও, নাও বলি না, নাও, নাও বা যাও, যাও
জয় আকার অন্তস্থ অ, যাও জয় আকার ও, যাও, নয় আকার ও, নাও। তাহলে এই যে নাও যাও এই শব্দগুলোকে আমরা উচ্চারণ করতে দেখি যে রস্বই, রস্বৌ, এ এবং ও এই চারটি ধ্বনিকে আমরা টেনে পড়তে পারছি না, এগুলোকে আমরা অর্ধেক উচ্চারণ করতে পারছি। আর এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে এই চারটি ধ্বনিকে বলা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। যদিও এই ধ্বনিগুলো স্বরধ্বনি, কিন্তু ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে এগুলো অনেকটা ব্যঞ্জন ধ্বনির কাছাকাছি, কিন্তু সম্পূর্ণ বা পরিপূর্ণ ব্যঞ্জন ধ্বনি নয়। এই কারণে বলতে পারি যে এই চারটি বর্ণকে আমাদের চার্লস ফার্গুসন, মনির চৌধুরী এবং পবিত্র সরকার বলেছেন এগুলোই হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তবে এখানে আরেকটি কথা বলে রাখি, আমরা যেখানেই অর্ধ স্বরধ্বনি পেয়েছি, বিশেষ করে লাউ এর ক্ষেত্রে আ প্লাস রস্বৌ, এরপরে মই এর ক্ষেত্রে অ প্লাস রস্বই, এরপরে আমাদের যাই হয় এর ক্ষেত্রে, যাই এর ক্ষেত্রে আ প্লাস এ। এই যে আমরা আ প্লাস রস্বই, আ প্লাস এ পাচ্ছি, এগুলোকে আবার বলা হচ্ছে দ্বি স্বরধ্বনি। দ্বি মানে দুই, এগুলো আবার হয়ে যাচ্ছে আমাদের দ্বি স্বরধ্বনি, কারণ এখানে দুইটা স্বরধ্বনি একই সঙ্গে উচ্চারিত হয়েছে বা উচ্চারণ হয়েছে, এই কারণে বলা হয় এগুলোকে দ্বি স্বরধ্বনি। এখন দেখি যে মূলধ্বনি বা ফোনেম কাকে বলে। মূলধ্বনি হলো ভাষার ধ্বনিতাত্ত্বিক ক্ষুদ্রতম একক, যাকে আর ভাঙানো বা বিশ্লেষণ করা যায় না, কিন্তু এই ধ্বনিগুলো পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের অর্থের পরিবর্তন ঘটে যায়। তাই বলতে পারি যে মূল ধ্বনিগুলো শব্দের অর্থের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা মূলধ্বনির কয়েকটি উদাহরণ দেখি। যে এক নম্বরে উদাহরণ হচ্ছে কাল। কাল হচ্ছে একটি আমাদের শব্দ, আর এই শব্দকে ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ করলে পাওয়া যায় ক প্লাস আ প্লাস ল প্লাস অ। এখানে ক পাচ্ছে একটি আমাদের মূলধ্বনি, ম লাগাই দেই, শব্দটা হয়ে যাবে মাল। মাল অর্থ হচ্ছে জিনিসপত্র, আর কাল অর্থ হচ্ছে সময়। তাহলে মাল, তাহলে ম প্লাস আ প্লাস ল প্লাস অ। খেয়াল করুন, আমরা যদি একটু চিন্তা করি যে কাল শব্দটি ছিল সময় আর মাল শব্দটি হচ্ছে এখানে জিনিসপত্র, তাহলে ক এবং ম এই দুটিকে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানে মূলধ্বনি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে শব্দের কিন্তু অর্থের পরিবর্তন ঘটে গেল। তাহলে যে ধ্বনিগুলো আমরা এভাবে চিন্তা করি যে ভাষার ক্ষুদ্রতম একক, ধ্বনিতাত্ত্বিক একক, যাকে আর বিশ্লেষণ করা যায় না, এখানে কাকে বিশ্লেষণ করা যায় না, ক কে আর ম কে। খেয়াল করুন, আমরা ক কে কোনোভাবেই ব্যাখ্যা করতে পারি না, বিশ্লেষণ করতে পারি না, কারণ ক একটি ধ্বনি, এখানে আর কিছু পাওয়া যায় না। এখানে ম আরেকটি ধ্বনি, এখানেও কিছু পাওয়া যায় না। এই কারণে বলছে যে ধ্বনিগুলোকে আমরা বিশ্লেষণও করতে পারি না, ভাঙ্গাতেও পারি না, যেগুলো কিনা ধ্বনিতাত্ত্বিক একদম ক্ষুদ্রতম একক, সেগুলোই হচ্ছে এখানে আমাদের মূল ধ্বনি বা ফোনেম। এখন খেয়াল করি, এই যে কয়ের জায়গায় ম লাগার কারণে শব্দের কিন্তু অর্থের পরিবর্তন ঘটেছে বা হয়েছে। এরপরে খেয়াল করি 3 নম্বরে লাল। লাল শব্দটি খেয়াল করি, ল প্লাস আ প্লাস ল প্লাস অ। এখানে ল হচ্ছে আমাদের মূল ধ্বনি। তাহলে যে ধ্বনিগুলো পরিবর্তনের কারণে শব্দের অর্থের পরিবর্তন হচ্ছে, কিন্তু ওই ধ্বনিকে আর ভাঙানো যায় না, বিশ্লেষণ করা যায় না, সেই ধ্বনিগুলোকে বলা হয় মূল ধ্বনি। মূল ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক, যাকে আর বিশ্লেষণ করা যায় না, কিন্তু শব্দের অর্থের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দেখি যে মূলধ্বনির তালিকা। এখানে আমরা উচ্চারণ স্থান আর মূলধ্বনিকে লিখে রাখবো। এখানে আমাদের এই যে মূলধ্বনি যে তালিকা রয়েছে, সেই তালিকার মধ্যে এক হচ্ছে উচ্চারণ স্থান, আরেকটা হচ্ছে আমাদের মূল ধ্বনি সমূহ। তো এখানে জিহ্বামূলীয় যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক, খ, গ, ঘ এবং উ। এই পাঁচটি হচ্ছে আমাদের জিহ্বামূলীয় বা কণ্ঠ বলতে পারি আমরা। এরপর রয়েছে তালব্য, চ, ছ, বর্গীয় জ, ঝ, চ, ছ, বর্গীয় জ এবং ঝ। এখানে আমাদের এও কিন্তু হবে না, কারণ এও এর পরিবর্তে আসছে তালব্যস্য। এরপর রয়েছে আমাদের তালব্য দন্তমূলীয়। এই তালব্য দন্তমূলীর মধ্যে ট, ঠ, ট, ঠ, ড,
ঢ। এখানে মূর্ধন্য হওয়ার কথা, মূর্ধন্য হবে না, কারণ ইয় মূর্ধন্য দন্তন্য এই তিনটা মিলে একটাকে নেওয়া হয়, সেটা হচ্ছে দন্ত ন। এরপর এখানে আসবে ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র। এরপর রয়েছে দন্ত ত থ দ ধ। এই দন্তের মধ্যে ত, এরপরে থ দ ধ। এখানে দন্তন্য না দিয়ে দন্তন্য দেওয়া হবে দন্তমূলীয় এর মধ্যে। এখানে রয়েছে আমাদের ন, র, ল এবং স। এই ধ্বনিগুলো যেহেতু দন্ত মূল থেকে উচ্চারিত হয়, এই কারণে এদের নাম হচ্ছে দন্ত মূলীয়। আর এখানে পাচ্ছি আমরা দন্তন্য, র, ল এবং স। দ্বি ওষ্ঠ অর্থাৎ ওষ্ঠ বা ঠোঁট দিয়ে যে ধ্বনিগুলো উচ্চারণ হয় সেগুলো হচ্ছে দ্বি ওষ্ঠ। প, ফ, ব, ভ, ম। প, ফ, ব, ভ এবং ম। এরপরে কণ্ঠনালীয়, সেটা একটা, সেটা হচ্ছে হ। এইখানে যে দেখতে পাচ্ছি যে এই মোট এখানে আছে 30টি। এখানে 30টি ধ্বনি বা বর্ণ রয়েছে। এই 30টি বর্ণকে ব্যঞ্জন বর্ণের মূল ধ্বনি বলা হয়। আর স্বরবর্ণের যে 11টি বর্ণ রয়েছে, সেই 11টি বর্ণের মধ্যে আমাদের মৌলিক হচ্ছে কটি? 7টি। এই 7টি প্লাস এখানে 30টি, সর্বমোট বাংলা বর্ণমালায় মোট 37টি আমাদের মূল ধ্বনি রয়েছে। সেখানে স্বরবর্ণে আছে 7টি আর ব্যঞ্জনে হচ্ছে 30টি। এই মোট 37টি আমাদের মূল ধ্বনি। সহধ্বনি, একই ধ্বনিমূলের বিভিন্ন উচ্চারণকে বলা হয় সহধ্বনি। বা কোনো মূলধ্বনি তার পূর্ববর্তী কিংবা পরবর্তী ধ্বনির প্রভাবে যে ভিন্ন ভিন্ন ভাবে উচ্চারিত হয়, সেই ভিন্ন ভিন্ন উচ্চারিত হওয়াকেই বলা হচ্ছে যে সহধ্বনি। বা একটি মূলধ্বনির একাধিক উচ্চারণ বৈচিত্র্য থাকলে প্রত্যেকটি বৈচিত্র্যকে বলা হবে ওই মূলধ্বনির সহধ্বনি। আমরা উদাহরণের সাহায্যে একটু সহজ করার চেষ্টা করি। লঙ্কা, উল্টো, আলতা। খেয়াল করলে দেখতে পাই যে লঙ্কা শব্দে ল রয়েছে, উল্টো শব্দেও ল রয়েছে, আলতা শব্দেও ল রয়েছে। কিন্তু লঙ্কা শব্দের এই ল উচ্চারণ করতে গিয়ে সেটা দন্তমূল থেকে উচ্চারিত হচ্ছে। তাহলে ল এর এখানে উচ্চারণ দন্তমূল থেকে, কিন্তু উল্টো শব্দে উচ্চারণ করলে উল্টো এই ল কিন্তু আবার দন্তমূল থেকে উচ্চারিত হচ্ছে না, এটা হচ্ছে আমাদের মূর্ধা থেকে। তাহলে একই ল কোথাও দন্তমূল, কখনো আবার মূর্ধা। আলতা শব্দটি এসছে আমাদের দন্ত থেকে, এই আলতা শব্দের ল আসছে দন্ত থেকে, এই ল আসছে আমাদের মূর্ধা থেকে, আর এই ল এসেছে আমাদের দন্তমূল থেকে। তাহলে একই ল পারিপার্শ্বিক বিভিন্ন কারণে, উচ্চারণগত কারণে সেটি কি হয়েছে, সেটি কিন্তু আমাদের উচ্চারণের স্থানটা ভিন্নতর হয়েছে বা পাল্টে গিয়েছে। এই কারণে বলতে পারি যদি আমাদের ল হয়ে থাকে মূলধ্বনি, তাহলে এই মূলধ্বনির এই ল যা দন্তমূল থেকে উচ্চারিত হয়েছে তা হচ্ছে সহধ্বনি। আবার এই উল্টো শব্দের এই ল, এটিও সহধ্বনি। আবার এই আলতা শব্দের ল কি আমাদের সহধ্বনি। মূলধ্বনি হচ্ছে এখানে আমাদের ল। তাহলে মূলধ্বনির পরিপ্রেক্ষিতে ওই একই ধ্বনি যদি বিভিন্ন পারিপার্শ্বিক কারণে বা পূর্ববর্তী বা পরবর্তী কোনো বর্ণ বা ধ্বনির প্রভাবে সে যদি তার উচ্চারণ স্থানটাকে ভিন্নতর নিয়ে গিয়ে পৌঁছায়, তাহলে সেই ভিন্ন ভিন্ন স্থানে উচ্চারিত প্রত্যেকটা ধ্বনি হবে এখানে আমাদের সহধ্বনি। আর যে লটাকে আমরা দেখতে পাচ্ছি সেই ল হচ্ছে এখানে আমাদের মূলধ্বনি। যেভাবে আমরা একটু আগেই দেখে এসেছি যে মূলধ্বনিগুলো কোনগুলো, যে ল মূলধ্বনি, যাকে ভাঙানো বা ব্যাখ্যা করা যায় না। এখন দেখি যে এটাকে আসলে কিভাবে ধ্বনি বিজ্ঞানের ভাষায় লিখতে হয় বা বর্ণনা করতে হয়। প্রথমে লিখি আমরা ধ্বনি মূল বা মূলধ্বনি, এরপর রয়েছে আমাদের সহধ্বনি, এরপর রয়েছে আমাদের উচ্চারণ স্থান। তাহলে এই তিনটা বিষয় খুব ভালো করে একটু বুঝতে হবে। প্রথমে একটি আমরা মূলধ্বনি নিয়ে নেই। মূলধ্বনি কি? মূলধ্বনি নিলাম দন্তন্য। মাথায় রাখতে হবে দন্তন্য যদি মূলধ্বনি হয় তাহলে এই ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা দিয়ে বা ধ্বনিতাত্ত্বিক ভাবে এই মূলধ্বনি লেখার নিয়ম হচ্ছে স্ল্যাশ চিহ্নর মাঝখানে। স্ল্যাশ চিহ্নের মাঝখানে আপনি যে বর্ণটি লিখবেন সেটিকে মূলত মূল ধ্বনি বা ধ্বনি মূল হিসাবে চিহ্নিত করা হবে। এরপর রয়েছে আমাদের সহধ্বনি। সহধ্বনি লিখতে হয়
থার্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে যদি দেখি যে স্ল্যাশ চিহ্নের মাঝখানে কোনো ধ্বনি রয়েছে সেটাকে আমরা মূলধ্বনি জানবো, আর থার্ড ব্র্যাকেটের মাঝখানে কোনো ধ্বনি থাকলে তাকে আমরা স্বরধ্বনি চিনব। এবং দন্তন্য যে আমরা নিয়েছি, দন্তন্য থেকে শব্দ লিখি, যেমন নতুন, এই নতুন শব্দকে ন পাওয়া গেছে, যে নটা হবে এখানে আমাদের সহধ্বনি। এই নতুন শব্দের উচ্চারণ করতে ন, নতুন, নতুন বললে তালু থেকে বা তালব্য থেকে এটি উচ্চারণ হয়, এই কারণে আমরা উচ্চারণ স্থান লিখছি তালব্য। এরপরে আরেকটি শব্দ আছে দন্ত, দ নয় ত, দন্ত, এখানে ন রয়েছে, যে ন হচ্ছে আমাদের সহধ্বনি। এই দন্ত শব্দ উচ্চারণ হচ্ছে আমাদের ঠিক দন্ত থেকে, যেমন দন্ত ন, আর মূর্ধ থেকে হয় মূর্ধন্য। তাহলে এই যে নতুন শব্দের ন তালব্য থেকে, কিন্তু দন্ত শব্দের ন আসছে আমাদের দন্ত থেকে। সর্বশেষ রয়েছে আমাদের গণ্ড, এই গণ্ড শব্দের দন্ত ন আসছে কোত্থেকে আমাদের, এটি আসছে আমাদের মূর্ধা থেকে। তাহলে এখানে আমরা পাচ্ছি মূল ধ্বনি বা ধ্বনি মূল, যাকে আমরা স্ল্যাশ এর মধ্যে রেখেছি। আর এখানে পেয়েছি আমরা শব্দগুলো নতুন, দন্ত, গণ্ড। এই শব্দগুলো যে ন রয়েছে, এই ন গুলো পূর্ববর্তী ধ্বনি বা পরবর্তী ধ্বনির কারণে কিংবা পারিপার্শ্বিক কোনো চাপে তারা তাদের আসল জায়গা থেকে উচ্চারিত না হয়ে কখনো কখনো তারা ভিন্নতর জায়গা থেকে উচ্চারিত হয়ে থাকে। আর যখনই তারা মূল জায়গা থেকে বেরিয়ে এসে ভিন্নতর কোনো জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, সেই উচ্চারণ স্থান অনুযায়ী সেগুলোকে আমরা নামকরণ করছি, আর সেই ধ্বনিগুলোকে বলা হচ্ছে এখানে আমাদের সহধ্বনি। আর এরপর রয়েছে আমাদের উচ্চারণ স্থান। আশা করি এখানে যে সহধ্বনি নিয়ে কথা বলছি, যে সহধ্বনি বলতে আমরা কি বুঝি, কাকে বলে, সহধ্বনি লিখার যে ধ্বনিতাত্ত্বিক তার যে ব্যবহার, সেটাও কিন্তু আমরা এখানে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের এটি আর ভুল হওয়ার কোনো চান্স থাকার কথা না। এখন আমরা দেখি যে মূলধ্বনি এবং সহধ্বনির মধ্যে পার্থক্যটা কি আসলে। দেখুন, মূলধ্বনি সেগুলো যে ধ্বনিগুলোকে আর ব্যাখ্যা করা যায় না বা বিশ্লেষণ করা যায় না, সেগুলোকে বলছি আমরা মূলধ্বনি। আর সহধ্বনি হচ্ছে সেগুলো যে মূলধ্বনিগুলো কখনো কখনো পারিপার্শ্বিক চাপের কারণে তারা তাদের জায়গা থেকে চ্যুতি হয়ে গিয়ে ভিন্ন কোনো জায়গা থেকে উচ্চারিত হয়ে থাকে, আর সেই উচ্চারিত জায়গাগুলোকে বলা হচ্ছে কি আমাদের সহধ্বনি। তাহলে এক নাম্বার যে পার্থক্যটা সেটা আমরা বলতে পারি যে প্রতিটি মূলধ্বনির সহধ্বনি থাকে, কারণ মূলধ্বনি থাকতে হলে তার বিভিন্ন পারিপার্শ্বিক কারণে সহধ্বনি থাকতে হবে। আর এখানে আমরা দেখতে পারি এক নাম্বারে যে মূলধ্বনির সদস্য হচ্ছে সহধ্বনি। তাহলে মূলধ্বনি সদস্য হচ্ছে সহধ্বনি, কারণ যতগুলো সহধ্বনি হবে না কেন এরা প্রত্যেকেই কিন্তু আসলে মূলধ্বনির কি সদস্য। আমরা দুই নাম্বার পার্থক্যে বলতে পারি যে মূলধ্বনিগুলোর উচ্চারণ স্থান নির্দিষ্ট। সহধ্বনিতে বলতে পারি যে সহধ্বনির উচ্চারণ স্থান নির্দিষ্ট নয়। এরপরে আমরা তিন নম্বরে বলতে পারি যে মূলধ্বনি অপরিবর্তনীয়, যা মূলধ্বনি কখনোই পরিবর্তন হয় না, কিন্তু সহধ্বনি পরিবর্তনীয়। সহধ্বনি তার পরিবেশের চাপ এবং পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনির কারণে সে পরিবর্তন হয়ে থাকে। এরপরে চার নাম্বার পার্থক্যে আমরা বলতে পারি মূলধ্বনি লিখতে হয় স্ল্যাশ চিহ্নের মধ্যে, আর সহধ্বনি লিখতে হয় তৃতীয় ব্র্যাকেটের মধ্যে। আমরা এখানে আরেকটি পার্থক্য পেয়ে যাচ্ছি। এবং সর্বশেষ আমরা 5 নম্বরে একটি উদাহরণ দিয়েও সেটাকে বোঝা যেতে পারি। যেরকম আমরা ল শব্দকে যেভাবে আমরা দেখিয়েছি, ঠিক একইভাবে 5 নম্বরে আমরা ল শব্দের যে বিভিন্ন উচ্চারণ আছে সেগুলো দিয়েও কিন্তু ব্যাখ্যা করতে পারি। এখন আমরা দেখি যে সাদৃশ্য বলতে আসলে কি বুঝি। ভাষারূপের একটি অংশ থেকে অপর অংশে ভাষাতাত্ত্বিক উপাদান স্থানান্তরের যে প্রক্রিয়া বা কৌশল, তাকেই বলা হয় সাদৃশ্য। আধুনিক ভাষা বিজ্ঞানীগণ মনে করেন যে সাদৃশ্যের কারণে ভাষার দুই ধরনের পরিবর্তন সাধিত হয়। এক হচ্ছে পদ সংক্রান্ত পরিবর্তন, আর দুই হচ্ছে ভাষার গঠনগত পরিবর্তন। অতএব বলতে পারি যে আধুনিক ভাষা বিজ্ঞানীগণ মনে করেন সাদৃশ্যের প্রভাবে ভাষার দুই ধরনের পরিবর্তন ঘটে। এক হচ্ছে পদ সংক্রান্ত পরিবর্তন, দুই হচ্ছে ভাষার গঠনগত পরিবর্তন। আমরা পদ সংক্রান্ত পরিবর্তনকে তিনটি ভাগে প্রকাশ করতে পারি। নতুন পদ সৃষ্টিতে, দুই নম্বরে বলতে পারি শব্দের ধ্বনির পরিবর্তনে, এবং তিন নম্বরে বলতে পারি অর্থের পরিবর্তন। তাহলে এই পদ সংক্রান্ত যে পরিবর্তন রয়েছে সেটা হচ্ছে এক নতুন পদ সৃষ্টি, দুই ধ্বনির পরিবর্তন, তিন হচ্ছে শব্দের
অর্থের পরিবর্তন। খেয়াল করুন যে নতুন পদ কিভাবে সৃষ্টি হয়, যে সাদৃশ্য প্রক্রিয়ায় ভাষা সচল গতির স্রোতে অনেক নতুন নতুন পদ সৃষ্টি হয়। যেমন এক বলতে পারি মাস্টার থেকে মাস্টারনি, আর দুইয়ে বলতে পারি ধোপা থেকে ধোপানি। তাহলে এই পদগুলো তৈরি হলো নতুন পদ, আর এটি হচ্ছে আমাদের সাদৃশ্যগত পদ সংক্রান্ত পরিবর্তন। এরপর রয়েছে আমাদের ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন বলতে আমরা কি বুঝি, যেখানে ধ্বনিটা পরিবর্তন হয়ে যায়, সেটা হতে পারে স্বরগম দিয়ে, হতে পারে স্বর লোপ দিয়ে। আমরা বলতে পারি যে এক নম্বরে যে আমি আছি, এটিকে আমরা লিখতে পারি এভাবে যে মি আছি। তো এখানে বলতে পারি যে আমি ধ্বনি কি হলো, মি ধ্বনিতে পরিবর্তন হয়ে গেল। তাহলে যেখানে আমি আছি সেখানে মি আছি, তো মি আছি অর্থ হচ্ছে আমি আছি, কিন্তু আমি এই ধ্বনিটা আটা এখানে লোপ পেয়ে শুধু মি উচ্চারণ হলো। আর এটি হচ্ছে যে ধ্বনির বা শব্দের ধ্বনির পরিবর্তন। অর্থের পরিবর্তন, অর্থের পরিবর্তন আমরা খেয়াল করি, আমরা একটা শব্দ লিখি এক নম্বরে মাথা, এবং দুই নম্বরে আরেকটা শব্দ লিখলাম সেটা হচ্ছে অন্ন। খুব ভালো করে বুঝতে হবে যে মাথা এবং অন্ন, মাথা শব্দটা এক সময় ব্যবহার করা হতো যে কোনো পশুর মাথা হিসাবে, সেটা গরুর মাথা, ছাগলের মাথা, বিভিন্ন যে কোনো একটি পশুর মাথা হিসাবে ব্যবহার করা হতো এই মাথা শব্দটা। কিন্তু এই মাথা শব্দটা এখন ব্যবহার করা হয় প্রধান অর্থে। এই যে প্রধান অর্থে মাথা অর্থ এখানে প্রধান দিচ্ছে, এটি হচ্ছে শব্দের পরিবর্তন। এখানে অন্ন শব্দটা খেয়াল করি, অন্ন বলতে একটা সময় শুধু খাবারকেই বোঝানো হতো, যে ধরনের খাবার, সেটা শাক সবজি মাছ মাংস ভাত সবকিছুকেই অন্ন বলা হতো। কিন্তু এখন আমরা বা এই সময় এখানে আমরা অর্থের পরিবর্তনে খেয়াল করে দেখতে পাচ্ছি এই অন্ন বলতে এখানে শুধু ভাতকে বোঝানো হচ্ছে। তাহলে এভাবে কখনো ধ্বনির পরিবর্তন, কখনো পদের সৃষ্টি, কখনো আবার অর্থের পরিবর্তন, এই করে আমাদের পদ সংক্রান্ত পরিবর্তনটি সাধিত হয়েছে। এখন আমরা দেখি যে ভাষার গঠনগত পরিবর্তনগুলো কি। আমরা দেখতে পাই যে ভাষার যে গঠনগত পরিবর্তন রয়েছে, এখানে এক পাচ্ছি সমতলীয় পরিবর্তন, অর্থাৎ যে পরিবর্তনগুলো লিঙ্গর দ্বারা হয়ে থাকে কিংবা বহু বচনের দ্বারা হয়ে থাকে সেগুলি হচ্ছে আমাদের সমতলীয় পরিবর্তন। যেমন বলতে পারি যে ছাত্র থেকে ছাত্ররা, মানুষ থেকে মানুষগুলো। তাহলে এখানে এক নম্বরে ছাত্র থেকে ছাত্ররা, মানুষ থেকে মানুষগুলো একটা বচনের আমরা একটা কি ব্যবহার দেখতে পাচ্ছি। আর দুই নম্বরে বলতে পারি যে লিঙ্গগত পরিবর্তন, মানব থেকে মানবী, ছাত্র থেকে ছাত্রী, এটি হচ্ছে আমাদের সমতলীয় পরিবর্তন। এবার হচ্ছে পশ্চাৎ গঠন পরিবর্তন। এই যে পশ্চাৎ মানে শেষের যে গঠনগত পরিবর্তন, সেটিকে বলা হচ্ছে যে পশ্চাৎ গঠন পরিবর্তন। আমরা বলতে পারি সাদৃশ্যের প্রভাবে একটি উপাদানের দ্বারা ভিন্ন ভিন্ন শব্দ গঠিত হয়। যেমন বলতে পারি যে এক অভিনয় থেকে অভিনেতা, এটা একটা পরিবর্তন হতে পারে, বা লেখা থেকে লেখক, লেখা থেকে লেখক। এই যে পশ্চাৎ অর্থাৎ শেষে যে একটা কিছু যুক্ত হয়ে বা উপাদান যুক্ত হয়ে সেটি যে পরিবর্তন হয়ে গেল শব্দের, সেটিকে বলা হচ্ছে যে পশ্চাৎ গঠন পরিবর্তন। এরপর রয়েছে সংক্রমণ। এটা কিরকম, যখন আমরা দেখি যে কোনো একটা জাতি সকালের খাবার অর্থাৎ ব্রেকফাস্ট আর দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ, এই যে সকালের খাবার ব্রেকফাস্ট বিআর আর দুপুরের খাবার লাঞ্চ ইউএনসিই, যখন এই সকাল এবং দুপুরের এই দুইটা খাবারের মধ্যবর্তী সময় কেউ খাবার গ্রহণ করে, সেই খাবারকে বলা হয় ব্রেঞ্চ অর্থাৎ বি আর আর এখান থেকে আর এখান থেকে ইউএনসিই ব্রেঞ্চ। এটি হচ্ছে আমাদের সংক্রমণগত পরিবর্তন। মানে দুইটি সময়কে মাঝখানে করার জন্য দুইটি শব্দ থেকে কিছু শব্দাংশ নিয়ে আরেকটি শব্দ গঠন করা, এটিকে বলা হচ্ছে সংক্রমণ। এবং মিশ্রণ, দেখা যায় যে দুইটা শব্দের কিছু অর্থ নিয়ে আরেকটি নতুন শব্দ গঠন করা বা মিশ্রণ করা, সেটি হচ্ছে আমাদের মিশ্রণ পরিবর্তন। যদি বলতে পারি যে ধোয়া এবং কুয়াশা, এই যে কুয়াশা আর ধোয়া, আমরা এই দুইটা শব্দকে যদি আমরা একটু মিশ্রণ করি বা মিক্সড করি, তাহলে এই দুই শব্দ দ্বারা আরেকটি শব্দ পেয়ে যাব যার নাম হচ্ছে ধোঁয়াশা। এই ধোঁয়াশা শব্দ তৈরি হয়েছে এখানে মিশ্রণ পরিবর্তন বা পদ্ধতির মধ্য দিয়ে। এখন দেখি যে ভাষার শ্রেণীকরণ। ভাষাবিজ্ঞানীগণ বিভিন্ন ভাষাকে উৎস ও বৈশিষ্ট্য অনুসারে ভিন্ন ভিন্ন স্তরে ভাগ করে থাকেন, আর এই ভাগকেই বলা হচ্ছে ভাষার শ্রেণীকরণ। আমরা উদাহরণ বলতে পারি যে এক বংশানুক্রমিক শ্রেণীবিন্যাস, দুই হচ্ছে আমাদের রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাস। এছাড়াও আরো অনেকগুলো প্রকারভেদ রয়েছে বা শ্রেণীবিন্যাস রয়েছে।
এখন দেখি যে এই ভাষার শ্রেণীকরণের ক্ষেত্রে কি কি শর্ত মানতে হয় বা এর শর্তগুলো আসলে কি কি। আমরা এক নম্বর শর্তে বলতে পারি যে শব্দ গঠন পরিবর্তন বাক্য গঠন পদ্ধতি কেমন হবে, তাহলে এটি হচ্ছে এক নম্বর শর্ত বা এই ধরনের শর্ত একাধিক থাকতে পারে। দুই নম্বর শর্তে আমরা বলতে পারি এই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে প্রত্যয় উপসর্গ ব্যবহার হবে কিনা, শব্দগুলো কোন কোন উপায়ে রূপান্তরিত হবে। এবং চার নম্বরে বলতে পারি ভাষা কি তার গতিতে চলবে নাকি ব্যাকরণের নিয়ম ফলো করে চলবে। তাহলে বলতে পারি যে শর্ত সমূহগুলো হচ্ছে যে শব্দ গঠন পরিবর্তন বা বাক্য গঠন পদ্ধতি কেমন হবে, প্রত্যয় উপসর্গ সন্ধি কারক এগুলো ব্যবহার হবে কিনা, শব্দগুলো কোন কোন উপায়ে রূপান্তরিত হয়ে যাবে তার একটি পদ্ধতি, এবং ভাষা কি তার নিয়মে চলবে নাকি তার ব্যাকরণকে ফলো করে চলতে হবে। এছাড়াও আমরা অনেকগুলো শর্ত এখানে যুক্ত করতে পারি, যে শর্তগুলো দিয়ে মূলত ভাষার যে রূপান্তর করার যে প্রক্রিয়াটি আছে বা শ্রেণী বিন্যাস করার যে প্রক্রিয়াটি আছে সেটিকে সম্পন্ন করা যেতে পারে। এখন আমরা ভাষাকে শ্রেণীকরণে কয়েকটি পদ্ধতি নিয়ে কথা বলি। আমরা এক নম্বরে বলতে পারি যে ভাষার রূপতাত্ত্বিক পরিবর্তন। এই রূপতাত্ত্বিক পরিবর্তনের মধ্যে আমরা কি বুঝি তা হচ্ছে যে বাক্যকে ভাষার মৌল একক বিষয় ধরে বাক্য গঠনে ব্যবহৃত উপাদান বা অংশসমূহের অবয়বে যে ধরনের পরিবর্তন সাধিত হয় তাকে ভাষা শ্রেণীকরণের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বলে। আর এই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে অজৈব ভাষা আর দুই হচ্ছে আমাদের জৈব ভাষা। তাহলে অজৈবের মধ্যে অজৈব হচ্ছে আমাদের চীনা ভাষা আর জৈব হচ্ছে আমাদের সংস্কৃত ভাষা। এরপর রয়েছে যে বংশভিত্তিক পদ্ধতি, অর্থাৎ ভাষা পরিবর্তনের ইতিহাস অনুসন্ধান করে পৃথিবীর কোন ভাষা কোন কোন পূর্ব ভাষা থেকে জন্মগ্রহণ করেছে তা নির্ণয় করাকে মূলত বংশভিত্তিক বা পদ্ধতি বলে। এখানে যেমন রয়েছে যে অস্ট্রেলীয় আর রয়েছে ককেশীয়। এরপর রয়েছে আমাদের ভৌগোলিক পদ্ধতি, অর্থাৎ বিশ্বের বিভিন্ন স্থানকে গুরুত্বপূর্ণ মনে করে সেই স্থানের উপর পরিচালনা করে যে ভাষাগোষ্ঠীগুলোকে আলাদা করা হয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে ভৌগোলিক পদ্ধতি। যেমন আমরা বলতে পারি যে এশিয়া মাইনর এবং দক্ষিণ আফ্রিকা, অর্থাৎ এভাবে আমরা বিভিন্ন ভাষাকে শ্রেণীকরণে আবদ্ধ করতে পারি, রূপতাত্ত্বিক বংশভিত্তিক ভৌগোলিক ইত্যাদি। আর এভাবেই মূলত বিশ্বের বিভিন্ন ভাষা থেকে জন্মগ্রহণ করে আস্তে আস্তে সর্বশেষ যে স্টেপে পৌঁছেছে। তাই বলতে পারি যে ভাষার শ্রেণীকরণ বলতে যা বুঝি তা হচ্ছে ভাষা বিজ্ঞানীগণ বিভিন্ন ভাষাকে তাদের উৎস ও বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে থাকে, তাকেই বলা হচ্ছে যে ভাষা শ্রেণীকরণ। আর এটিকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি এবং এর কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো হচ্ছে এরকম যে প্রত্যয় কারক সেখানে বিবেচ্য বিষয় কিনা, সেখানে ধ্বনি পরিবর্তন হলে কোন নিয়মে তা হবে সেই বিষয়গুলো স্পষ্ট করা। এছাড়া রয়েছে বাক্য গঠন শব্দ গঠন ধ্বনির পরিবর্তন কোন পদ্ধতিতে সেটা সাজিত হবে, সেই সবগুলো নিয়ে হচ্ছে আমাদের এখানে শর্ত সমূহ। এভাবে আমরা বলতে পারি যে ভাষার শ্রেণীকরণ বলতে আমরা কি বুঝি তা বলা হয়েছে এবং এটিকে কোন কোন শর্ত দেওয়া হতে পারে তাও কিন্তু এখানে আমরা আলোচনা করে দেখিয়েছি। এখন দেখি যে ভাষা পরিবর্তনের সূত্র কি। আসলে যে ভাষা পরিবর্তনের সূত্র হলো সময়ের সাথে সাথে ভাষার পরিবর্তনগুলো ঘটে সেগুলোর নিয়ম নীতিকেই বলা হচ্ছে ভাষা পরিবর্তনের সূত্র। আর এই ভাষাগুলো পরিবর্তন করার সূত্র দেখিয়েছেন বিশেষ করে জ্যাকব গ্রিম, ভার্নার এবং গ্রাসম্যান। এই তিনজন ভাষাবিজ্ঞানী তারা যেভাবে দেখিয়েছেন যে বিভিন্ন ভাষাকে আরেকটি ভাষায় রূপান্তর করার জন্য যে যে ক্যাটাগরি বা নিয়মগুলো ফলো করা দরকার সেগুলোকেই আমরা একসঙ্গে বলতে পারি যে ভাষা পরিবর্তনের সূত্র। জ্যাকব গ্রিম যে কথাগুলো বলেছে সেগুলো আমরা একটু খেয়াল করলে দেখতে পাই যে তিনি তার প্রথম সূত্র দিয়েছেন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে ভাষাগুলো রয়েছে সেখান থেকে। তিনি বলেন যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অঘোষ অল্পপ্রাণ এবং স্পৃষ্ট ধ্বনিগুলো জার্মানিক ভাষায় অঘোষ মহাপ্রাণ স্পৃষ্ট ধ্বনিতে পরিবর্তন হয়ে যায়। আর এটিকেই মূলত আমরা এভাবে দেখাতে পারি যে ক কে খ তে রূপান্তর করা, ত কে থ তে রূপান্তর করা, প কে ফ তে রূপান্তর করা, যেটাকে আমরা ইংলিশে করতে পারি এভাবে কে অর্থাৎ ক কে কে এইচ মানে খ তে রূপান্তর করা, আবার ত মানে টি কে আমরা টি এইচ রূপান্তর করা থ তে রূপান্তর করা, আর পি কে আমরা
এফ তে রূপান্তর করতে পারি। তাহলে যেখানে বলা হচ্ছে যে ইন্দো ইউরোপীয়তে অঘোষ অল্পপ্রাণ স্পৃষ্ট ধ্বনিগুলো জার্মানি ভাষাগুলোতে অঘোষ মহাপ্রাণ স্পৃষ্ট ধ্বনিতে রূপান্তর হয়ে যাবে, আর সেটি এখানে তার প্রথম সূত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং শব্দগুলো হচ্ছে এরকম যে গ্রিক শব্দ পাচ্ছি আমরা কার্ডিয়া, কিন্তু জার্মানি পাচ্ছি আমরা থিয়াটো। এরপরে গ্রিকে পাচ্ছি আমরা টেরিস, টি আবার টি এইচ রূপান্তর হয়ে যাবে, তখন হয়ে যাবে থেরিস। এবং প হয়েছে ফ, মানে পি হয়েছে এফ এ, অর্থাৎ পাউস, এটি হয়ে যাবে ফটোস। এভাবে দেখা যায় যে অল্প প্রাণ ধ্বনিগুলোকে মহাপ্রাণ ধ্বনিতে রূপান্তর করা হয়েছে। আপনারা এভাবে জ্যাকব গ্রিমের আরো 2টা বা 3টা সূত্র দেখে নেবেন বই থেকে, যেটাকে আপনার কাছে সহজ মনে হয় সেই সূত্রটা অন্ততপক্ষে এই কয়েকটা লাইন মুখস্থ রাখার চেষ্টা করবেন, যাতে করে এভাবে তুলে দিয়ে একটু ব্যাখ্যা তুলে দিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। এরপর আসেন ভার্নারের সূত্র। দেখুন তিনি কি বলছেন, যে আসলে তিনি বলছেন যে ইন্দো ইউরোপীয় মূল ভাষার শব্দ মধ্যবর্তী ব্যঞ্জন ধ্বনির আগের অক্ষরে শশাঘাত পরিলক্ষিত হলে ধ্বনি পরিবর্তন হয়, কিন্তু শশাঘাত যদি পরিবর্তনীয় ধ্বনির পরবর্তী অক্ষরে সরে যায়, তবে ইন্দো ইউরোপীয় ভাষার প্রথম ধ্বনি জার্মানিক শাখায় দ্বিতীয় বা চতুর্থ বর্ণে পরিবর্তন না হয়ে তৃতীয় বর্ণে পরিবর্তন হয়। এবং গ্রাসম্যান বলেছেন যে মূল ইন্দো ইউরোপীয় ভাষায় যেখানে পরপর 2টি মহাপ্রাণ ধ্বনি আছে, সেখানে বর্গের চতুর্থ বর্ণ অর্থাৎ ঘ ধ ভ এর একটি পরিবর্তন হয়ে অল্প প্রাণ হয়ে যাবে। অর্থাৎ গ্রাসম্যান বলছেন যে মহাপ্রাণ ধ্বনিগুলো অল্প প্রাণ ধ্বনিতে রূপান্তর হয়ে যাবে। এভাবেই দেখতে পাই যে ভাষা পরিবর্তনের বিভিন্ন সূত্রের মধ্যে জ্যাকব গ্রিম এবং ভার্নার এবং গ্রাসম্যান বিভিন্ন সূত্রের মধ্য দিয়ে এগুলোকে দেখানোর চেষ্টা করেছেন।